নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এলিভেটেড করিডোর বন্ধ করুন, শিলচরের হৃদয় ধ্বংস করবেন না, ফের আপত্তি জানালো 4টি ব্যবসায়িক সমিতি। শিলচর ফুটবল একাডেমির মাঠে বাণিজ্যিক মেলার তীব্র প্রতিবাদ, ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা। শালচাপড়া রেল ইয়ার্ডে বড় ধরনের সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে, অভিযোগ চালক ও মালিক পক্ষের। পালংঘাটে সড়ক দুর্ঘটনায় আহত 4, আশঙ্কাজনক 1। উধারবন্দে বিধ্বংসী আগুন, বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই। এবারে আজকের সংবাদ বিস্তারিত। এলিভেটেড করিডোর বন্ধ করুন, শিলচরের হৃদয় ধ্বংস করে এই বার্তা দিয়ে ফের আপত্তি জানালো শিলচরের 4টি ব্যবসায়িক সমিতি। এলিভেটেড করিডোরকে বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ হলেও যানজটের সমস্যা দূর হবে না। ফ্লাইওভার নির্মাণ কাজের সময় 2 থেকে 3 বছর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই বিকল্প ব্যবস্থা অর্থাৎ সেন্ট্রাল রোডকে বাদ দিয়ে অন্য স্থান দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হোক। এছাড়া যানজট নিরসনে শহরের রাস্তার পাশ সম্প্রসারণ করা হোক। রবিবার শিলচরের একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী সমিতির পক্ষে জানান, ধারণা যার যে আমরা এটারে বাধা দিতেছি কাজে, আমরা কিন্তু কোনোখানে কোনো সময় কইছি না যে আমরা বাধা দিই। ব্যাপারটা হলো কি, আমরা কি তা চাইতেছি, আমরা তো যানজটের সবচেয়ে বড় সাফারার কিন্তু আমরা। আজকে শিলচর শহরে যে ট্রাফিক কনজেশন হয় তার মধ্যে সবচেয়ে বড় সাফারার আমরা। কারণ আমি আপনারা কইতেছি, আপনার তারাপুর থাকেন ধরেন, আপনার তো সারাদিনে একবার নাজিরপট্টি আনি। আমরা নাজিরপট্টিতে থাকি সারাদিন, নাজিরপট্টি বাচ্চারা স্কুল থেকে আনতে লাগে, অসুস্থ কেউ হইলে তারা হসপিটাল নিতে লাগে, একটা যদি ফায়ার ইনসিডেন্ট হয় ফায়ার ইনসিডেন্টের লেগে আমরা সাফার করতে লাগে, যানজটের লোকে। কিছুদিন আগে একটা শবযাত্রার সময় আমরা খুব সাফার করছি, আমরা বাড়িতে বাড়ি না বডি লইয়া এত জাম হয়েছে। হ্যাঁ, তারপরে ধরুন আমরা রোজ বাড়িতে লাগে, আমরা মালপত্র আয়, দোকানে মাল নামানি যায় না, গাড়ি আইতে পারে না। তো এইসব সাফার কিন্তু আমরা সবচেয়ে বেশি করি শিলচরবাসীর মধ্যে। কাজে আমরা আমাদের এই ব্যাপারে একটা সমাধান হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু সমাধান করার অন্য কি রাস্তা আছে? কারণ এটা দেখা যাইতেছে যে এইটা যদি হয় তাহলে আমরা পুরো ব্যবসায়িক যে পরিকাঠামো এই শহরে এটা একদম বিধ্বস্ত হয়ে, এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। কারণ আপনারা চিন্তা করুন, যখন কনস্ট্রাকশন হবে, ডিউরিং কনস্ট্রাকশন আমি করি, আজকে অনেকে ওইখানে প্রশ্ন তুলছিল যে গুয়াহাটিতে ফ্লাইওভার হয়েছে। গুয়াহাটিতে যে ফ্লাইওভার হয়েছে, গুয়াহাটির কোনো ফ্লাইওভার, আর আমাদেরটা বলতেছে এলিভেটেড করিডোর। এলিভেটেড করিডোর মানে পয়েন্ট টু পয়েন্ট। যদিও পরবর্তীতে তারা কইতেছেন যে আমরা অনেক জায়গায় ল্যাগ দেবো, এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, আমি তো টেকনিক্যাল ব্যাপারে যাই না। এত ল্যাগ দেওয়াটাও এত সহজ না। শিলচরের যে কনজাস্টেড এরিয়া, এটার মধ্যে ল্যাগ দেওয়াটা যেমন মুখে কোয়া যে আমি এখানে নামাই দেবো, ওইখানে ওটাই দেবো, এগুলো এরকম সহজ ব্যাপার না, এটা মানে কঠিন ব্যাপার। যাই হোক, তবুও আমরা ধরতেছি এখন আপাতত যেটা হইতেছে এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। তা আমাদের কথা হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট যদি আপনারা সদরঘাট থেকে বা ক্যাপিটাল পয়েন্টে আমি ধরলাম, ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত যদি আপনার অ্যাটেস্টেস একটা যদি আপনার ইয়ে করেন, এলিভেটেড করিডোর করুন, তাহলে এটাতে কত মানুষের মানে যানজটের যে মূল সমস্যাটা এটা কতটুকু সমাধান হয়। কারণ দেখুন, শিলচর শহরে যেহেতু আমাদের এখানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে একমাত্র অটো চলে, ঠিক আছে, অন্য তো কোনো বিকল্প নেই পাবলিক ট্রান্সপোর্টের। আমাদের সিটি বাস সার্ভিস নাই আমাদের এখানে, অটোর উপরে আমরা ডিপেন্ডেন্ট, সবাই অটো চলে। সেকেন্ড হলো স্কুল বাস, প্রচুর পরিমাণে স্কুল বাস চলে। তারপরে আপনার যেমন ধরুন আজকে যদি আপনার প্রেমতলা থেকে ধরেন আপনার যদি যেতে লাগে রাধা মাধব, ঠিক আছে, আপনার তো ফ্লাইওভারটা ইউজ করতাম। আপনার যদি মালুগ্রাম থেকে আইতে লাগে সেন্ট্রাল রোড, আপনারা ফ্লাইওভারটা ইউজ করবেন। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অল্প সংখ্যক মানুষ ফ্লাইওভারটা ইউজ করবো, তার মানে খুব বড় রকমের কোনো এটাকে আমরা সমস্যার সমাধান হয়। এবং যে টাকাটা খরচা হবে, দেখুন আলটিমেটলি টাকাটা কিন্তু আমরাই, পাবলিক মানি, ঠিক আছে। তো এই যে টাকাটা খরচা পর তার বিনিময়ে আমরা যতটুকু বেনিফিট পাই, আর এটা জাস্টিফাইড কি না এটা দেখতে লাগবে। সেকেন্ড কথা হলো কি, ডিউরিং কনস্ট্রাকশন গুয়াহাটিতে প্রবলেমটা কি, সুবিধাটা কি হয়েছে, গুয়াহাটিতে কনস্ট্রাকশনের সময় রাস্তাটাকে ডাইভার্ট করতে লাগে, যাতে মাঝখানে কনস্ট্রাকশন হয় আমি রাস্তাটাকে ডাইভার্ট করিয়ে নিতেছি। শিলচরের ডাইভার্সনের কোনো উপায়ই নেই। আপনি অন্নপূর্ণা পয়েন্ট থেকে নাহাটা পয়েন্ট পর্যন্ত যখন মাঝখানেও যদি পিলার দেই না আপনি, তাহলে আপনি রাস্তাটাকে ডাইভার্ট করবে কোন দিকে? তাহলে এই রাস্তাটা টোটাল বন্ধ থাকবে। টোটাল বন্ধ থাকা মানে আমরা ব্যবসা শেষ, মানুষজন কেউ আইতে পারতো না যতদিন কনস্ট্রাকশন চলতো। ইভেন আফটার কনস্ট্রাকশন আমাদের অনেক ঝামেলা।
মানে ফেস করতে লাগবে। এইসব কারণে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখছিলাম যে আমরা এটারে অন্যভাবে যানজট সমস্যা সমাধান করা যায় কিনা, বা অন্যদিকে এই এলিভেটেড করিডোর যেটা আছে এটারও অন্যদিকে নেওয়া যায় কিনা, এই ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। প্রস্তাবিত এলিভেটেড করিডোর সম্পর্কে গত 19 নভেম্বর বঙ্গভবনে জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিলচরের 4টি ব্যবসায়িক সমিতি যথাক্রমে সেন্ট্রাল, শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, প্রেমতলা হাসপাতাল রোড মার্চেন্ট ডেভেলপমেন্ট কমিটি, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, উত্তর রাঙ্গিরখাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এতে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যবসায়ী সংগঠনগুলির দ্বারা প্রস্তাবিত এলিভেটেড করিডোর প্রকল্প সম্পর্কে মতামত তুলে ধরা হয়। তারা জানান, তারা যেসব প্রস্তাব দিয়েছেন তা সরকার বিবেচনা করবে বলে আশাবাদী। আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না, এই দাবিকে সামনে রেখে মুখে কালো কাপড় বেঁধে 1 ঘণ্টার নীরব প্রতিবাদ জানালো শিলচর ফুটবল একাডেমির ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা। তাদের অভিযোগ, প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, কারণ সেখানে একটি বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব, যার ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও অবস্থা এখনও গুরুতর ঝুঁকির মধ্যে। মাঠ এবং খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণস্থল রক্ষার উদ্দেশ্যে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একাডেমির প্রধান ফটকের সামনে 1 ঘণ্টার নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে। फील्ड है जिसमें हम लोग विंटर में प्रैक्टिस करते हैं, उस फील्ड में अभी जो ट्रेड फेयर जो है वो बैठा है, जिस वजह से ट्रक्स वगैरह आ रहे हैं, वो पूरा जगह जो ग्राउंड है वो हमारा ख़राब हो रहा है। तो हम लोग विंटर्स में वहीं पर खेलते हैं, तो अभी वो ग्राउंड इतना ख़राब हो गया है कि हम उसमें नहीं खेल पाएंगे। तो हम चाहते हैं कि वो जो फेयर है वो हट जाए ताकि हम उसमें खेल सकें। हम लोग इधर में बैठे हैं क्योंकि हम लोग जब बारिश होता है तब हम लोग टर्फ में करते हैं। अभी हम लोग ठंड में हम लोग नेचुरल में करते हैं। अभी एक ट्रेड फेयर के लिए हम लोग नेचुरल में प्रैक्टिस नहीं कर रहे। बहुत सारे ट्रक क्रैंक्स आके हम लोग के ग्राउंड को डैमेज कर रहे हैं। अभी हम लोग इधर में खेले तो हम लोग का सीरियस कुछ इंजरी हो सकते हैं, तो इसलिए हम लोग अभी कहाँ खेले। हम लोग का भी तो खेलने का भी जगह चाहिए ना, हम लोग को इधर जगह नहीं, तो हम लोग कहाँ खेले। प्लीज़ मैं ट्रेड फेयर को रिक्वेस्ट करो, इधर में इस ग्राउंड को छोड़ दीजिए, इसको हम लोग को भी प्रैक्टिस करना है, हमको भी जगह चाहिए खेलने के लिए। Because we have खेलना चाहते हो? Yes, we have to play for India. आप डीएसए को कुछ बोलना चाहते हैं? डीएसए को कुछ मैसेज देना चाहते हैं डीएसए को? प्लीज़ डीएसए रिक्वेस्ट करो, आप स्पोर्टिंग को समझाइए, क्योंकि इधर में ट्रेड फेयर के वजह से हम लोग खेल नहीं पा रहे। उनको बोलिए ये ट्रेड फेयर इधर से बंद करें, जैसे कि हम लोग का प्रैक्टिस कर पाए। শালচোপড়া রেল ইয়ার্ডে বড় ধরনের সিন্ডিকেট রাজ গড়ে উঠেছে। শালচোপড়া রেল ইয়ার্ড ট্রাক ইউনিয়নের অধীনে এই সিন্ডিকেট চলছে। প্রতিদিন প্রত্যেক ট্রাক থেকে অবৈধ অর্থ সংগ্রহের ঘটনায় ট্রাক চালক ও মালিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শালচোপড়া ইউনিয়ন মুর্দাবাদ। তোমারে বেটুরে কইছি তুমি রিসিভিং দিও না, কইছি তোমারে ও ইউনিয়ন মানে ও বুড়া ইউনিয়ন তোমারে বেটুরে কইছি ও তুমি আমরা চালান দিবাই না তাই না বা দিও মাতিবার দাও তুমি রিসিভিং দিতে না দাও কই দাও বাতি হবে বেজাল শেষ করো তুমি তাই না দাও কথা না মাত তো রাইয়া আরে তারা লোক তোমার লোক রিসিভিং তুমি রিসিভিং দিতে না এখন কও সালাম তোমার টাইম দিছি, তুমি সালাম দি তুমি রিসিভিং দিতে না তাই না এখন কই দাও বস তুমি রিসিভিং দাও, তুমি রিসিভিং দেনা দাও কই দাও আমরা দেখো গাড়ি একটা উতাকে লাগে লোডিং আপনি দাও গাড়ি পুরো আটকে রাখি তো খালি গাড়ি কোনো আপত্তি নাই কোন টাইম খাই তুমি রিসিভিং দিতে ইউনিয়ন গাড়ি আটকাও না, লোড গাড়ি আটকাও না, লোড গাড়ি হোক খালি গাড়ি তার দেখতে লোড গাড়ি তোমার ইউনিয়ন মুর্দাবাদ। শালচোপড়া ইউনিয়ন মুর্দাবাদ। ওনু প্রেসিডেন্ট। এতে প্রতিদিন ট্রাক চালক ও মালিকপক্ষ হয়রানির শিকার হচ্ছেন। কোনো ধরনের কারণ ছাড়াই 500 থেকে 800 টাকা পর্যন্ত প্রত্যেক ট্রাক থেকে আদায় করা হচ্ছে, আর এই অর্থ সংগ্রহের কোনো ধরনের রসিদ দেওয়া হচ্ছে না। অভিযোগ মতে এই সিন্ডিকেটে মাস্টার মাইন্ড হলেন শিলচরের জনৈক ব্যবসায়ী নেতৃত্বে চলছে এই অবৈধ অর্থ সংগ্রহ। প্রতিদিন এই ইয়ার্ডে সিমেন্ট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লোড ও আনলোড করা হয়, আর প্রতিদিন অবৈধভাবে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ।
এ ব্যাপারে জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও ফুড গ্রিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী চালক ও মালিক পক্ষ। ইউনিয়নের পয়সা দিতাম, রিসিভ দেওয়ার কথা সব জায়গা 50 টাকা 30 টাকা ইউনিয়নের পয়সা লয়, নিকানো 300 টাকা 500 টাকা এখানে চার্জ করা হয়। ও ইউনিয়নের মেম্বার না খেয়ে তানে দেখাও বা ও নবুয়া তো দেখেন আপনারা কোনো জায়গা বলছি না, ইউনিয়ন 500 টাকা 700 টাকা 300 টাকা লাগতে, 20 টাকা 30 টাকা 50 টাকা পিস্তল ধরিয়া ঠেকালো। আমরা গাড়ি খালি করছি, গাড়ি খালি করছি, স্লিপ দিছি, মাল ওকে হয়েছে, তারা আমরা রিসিভিং দিত ওখানে আমরা জিও আবদার ওখানে আমরা এনে লোডও আইছি না তো 500 করে দিয়া বার হইয়া যাইতাম, আমরা খালি করি আর বইয়া 2 দিন 3 দিনে আইয়া। শালচাবলার ইউনিয়নের ও অবস্থা, আপনারা ভিডিওকে সবাই শেয়ার মারিও। ইউনিয়ন তো আমরাও আছে, খাটিগোড়া ইউনিয়ন আছে, আমরা ইউনিয়ন এলাকা কাবু করে না তো। ও দেখো আমরা কত ড্রাইভার করে না, গাড়ি পুরা লাইন ধরিয়া তোয়াই বাজুত ভাড়া নাই, গাড়ির 2 টাকা ভাড়া আছে না, আমরা সারা ভাড়া পাঠিয়ে যাচ্ছে। 4-5 দিন আগে এক ভাড়া আসলো, আর এই 4-5 দিন বাদে বর্তমানে 50 টাকা রেট বাড়া তো লখন তারা বন্ধ করে বাড়াইলা। আমরা ইউনিয়ন পার্টি হলে বাড়াইয়া হও দেখি আমরা সমান 70 টাকা আমরা চলতাম গাড়ি চালাইয়া 50 টাকা করে হয়ে গেল, এখন 180 টাকা করে। আমরা খাটিগোড়া ইউনিয়ন দৃষ্টি করিয়া খাস করি মাতি আর গুদা তার লগে দেখবা সিদ্ধান্ত লও তুমি ব্ল্যাক টাইগারের ম্যানেজারে আমরা রিসিভিং দেব কানালে তাই ইউনিয়নের লগে তার রাত আছে, টাকা খাইবার দান্দা আছে। পালংঘাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট সোমবাড়ি বাজার সংলগ্ন রঘুরাম এলপি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দেখুন সবিশেষ। সূত্র মারফত খবর, একটি বিশেষ নম্বরের গাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি আমরাঘাট দিক থেকে অতিরিক্ত গতিতে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদী বাঁধের ওপর নির্মিত সড়ক থেকে ছিটকে প্রায় 3 ফুট দূরে থাকা কয়েকটি গাছে সজোরে ধাক্কা মারে। এরপর আবার সড়কে ফিরে আসে, যা পুরো ঘটনাটিকে একেবারে ফিল্মের দৃশ্যের মতন করে তোলে। দুর্ঘটনায় গাড়িতে থাকা 3 জন সামান্য আহত হলেও চালক কাবুগঞ্জের বাসিন্দা গুরুতরভাবে জখম হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে গাড়িটি থানায় নিয়ে আসে। স্থানীয়দের মতে আশপাশে গাছপালা না থাকায় গাড়িটি অন্তত 100 মিটার দূরে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। গাড়িটি কেন এত দ্রুত গতিতে আসছিল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, গাড়িটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এবং অন্য একটি দল তাদের পিছু ধাওয়া করেছিল। দুর্ঘটনার পর কিছু ব্যক্তিকে গাড়ি থেকে কিছু সামগ্রী গোপনে বের করে নিয়ে যেতে দেখা যায়। স্থানীয়দের অনুমান এই সবই মাদক দ্রব্য হতে পারে। কাছাড় জেলার উধারবন্দের 56 হাল চা বাগান এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও গালামালের দোকানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ রবিবার 7 সকালে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দেখুন সবিশেষ। জানা যায়, সকাল আনুমানিক 5টার দিকে নজরুল খানের দোকান এবং বসতবাড়িতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ি এবং দোকানে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন। অগ্নিকাণ্ডের ফলে নজরুল খানের দোকানের সমস্ত আসবাবপত্র, পণ্য সামগ্রী এবং বসতবাড়ির স্বর্ণালংকার মূল্যবান নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য আর্থিক সাহায্য দাবি করছেন। সকালে 5টার সময় আগুন একটা শব্দ করছে আমার দোকান দিকে। সামনে দোকান আছে, ছোট মোটো বাগানের দোকান। এই দোকানে একটা শব্দ করছে, আর দোকানে শব্দ করার বাইরে থেকে লোক বলছে, মানুষ কইতেছে যে আগুন লাগছে। তখন সকাল 5:20 ওরকম টাইম আসছিল আর কি। তখন আমি যখন উঠিয়া বাচ্চা সব বাইর করছি, আর মানুষ কইতেছে যে আগুন লাগছে। তখন আমি বাচ্চাগুলোরে বাইর করে দোকান খুলিয়া দেখে আর দোকানে ঢোকা যায় না। আমার দোকানে প্রচুর জিনিস আছে, অনেক টাকার জিনিস। আমাদের বাগানের জমি দোকান আছে, মাসে 15 দিনে একবার আমরা জিনিস লইয়া আই, প্রচুর টাকার মাল। এই ইদানিং আমরা দোকানে মাল আনছি। দোকানে ফ্রিজ, ইনভার্টার, তারপরে ব্যাটারি, বড় ব্যাটারি আছে, আরো প্রচুর জিনিস। তারপরে ইদানিং আমাদের সব দোকানের পাশে আমাদের গুদাম আছে, গুদামে ভর্তি গুদাম মাল আছে। এই দোকানে সব জিনিস জ্বলিয়ে আছে। আমরা নথিপত্র, ডকুমেন্টস যতটুকু সব জ্বলিয়ে আছে, মোবাইল। তারপরে আমরা বাচ্চা এমন জ্বলছে যে আমার বাচ্চা সকালে উঠিয়া ল্যাট্রিন করছে, প্যান্ট বাসাত রাখিয়া গেছে,
আইয়া যে প্যান্ট লাগাতে ওই প্যান্ট পর্যন্ত জ্বলে গেছে, কিচ্ছু নাই। আবার আমরা দোকানে, আমরা যে এখানে সমাজে একটা মসজিদের টাকা আমরা দোকানে থাকতো, মসজিদের বক্স, এটাও সব জ্বলে গেছে। তারপরে আমাদের দোকানের যে খাতাপত্র, তারপরে আমরা যে ব্যবসা করি তো দোকানের কিছু টাকাও থাকতে লাগে, নগদ টাকাও আছে। তারপরে আমরা 3 ভাই বিয়া করছি, বিয়া করার পরে একটা গয়না কাটি আছে, 3 ভাইয়ের ফ্যামিলির মানে গয়না সব জ্বলি আছে, সোনার গয়না পাশিল এটা সব জ্বলি আছে। নগদ টাকা প্রচুর লাখ লাখ টাকা, মানে মনে করেন আর জানেন 20-30 লাখ টাকা মানে এরকম জ্বলে গেছে নগদ টাকা। তারপরে আমরা খাতি, ওইদিকে দেখুন, ওইদিকে খাতি আছে, খাতির মধ্যে ভর্তি ধান আছে, খাতিও জ্বলে গেছে পুরা। তারপরে আপনার দেখছেন পুরা, ওই দেখুন দোকানের চাউল জ্বলিয়ে কি হয়েছে, ওই দেখুন লবণের প্যাকেট, আর এটা খাওয়ার দেশি। তারপরে আমরা তো পুরা পাগলের মতো হয়েছে, কান্দা কুটা চলছে, বাচ্চা কাচ্চা বাইর করে আমরা জনসাধারণে কই যে পায়ে ফোন করো থানাত ফোন করো। আমাদের এই ছাপ্পানালের বিডিপি সেক্রেটারি ইমতাজ আলী, আরো গ্রামের অনেক আমরা ভাই বন্ধুরা অনেকবার 100বার ফোন করা হয়েছে, কোনো রেসপন্স পাইছি না আমরা। ফায়ার ব্রিগেড 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আইছে। আর যখন ফায়ার ব্রিগেড আওয়ার আগে থানা প্রশাসনের 2 জন মহিলা, 1 মহিলা, 2 জন গার্ড আইছে। আমরা এখন কি মহিলা মানুষ কইছে যে আপনারা কি করবেন দেখুন চলে আসছে। এই আগুনটা নিয়ন্ত্রণে কেমনে আসবে? লোকাল আমার গ্রামের মানুষ পাগলের মতো ছুটি আইছে, আইয়া যদি কুয়া, আমরা সামনে কুয়া আছে, কুয়ার বালতি কলস দিয়ে নিবানিছে। যদি এটা নিবানি হইতো না, পাশের আরো 2 বাড়ি পুরা জ্বলিয়া ছাই হয়ে যেত, পাশের 2 বাড়ি জ্বলিয়া ছাই হয়ে যেত। অভিলেষ প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা অনেক দিনের, কিন্তু বাস্তবায়ন করতে পারছিলেন না সময় সুযোগে। কিন্তু আজ যেন সুযোগ হাতছানি দিল সংগঠন কর্মকর্তাদের। প্রথমবারের মতো করিমগঞ্জ, বর্তমানে শ্রীভূমির অন্যতম সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব কর্মকর্তারা আয়োজন করলেন বিশেষ অভিলেষ প্রকল্প। হাটে বাজারে যারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল তাদের জন্য ছিল বিশেষ প্রকল্প। রবিবার করিমগঞ্জ কলেজে প্রাঙ্গণে আয়োজিত বিশেষ প্রকল্প আনুষ্ঠানিকভাবে সূচনা হয় লায়ন্স ক্লাবের উচ্চপদস্থের হাত দিয়ে। নমস্কার, আমি লায়ন বিজয় পুরুলিয়া, লায়ন্স ক্লাব করিমগঞ্জের মেম্বার। এই একটা কথা আমি আপনার প্রথম কাটছি, আপনি এই টাকা যে আমরা দিয়েছি সেটাকে নকল টাকা বলবেন না, কারণ সেই টাকা টাকা আমরা তৈরি করেছি আমাদের ক্লাবের নাম দিয়ে, রিজার্ভ ব্যাংকের নাম কোথাও নেই। এক সাইড প্রিন্ট, এক সাইড প্রিন্ট নয় টাকা, এর জন্য এটা 50 টাকা, এটা বাজারে চলবে না। এখানে এই জায়গায় এই আমাদের 12টা যে কাউন্টার আমরা করেছি সব নূতন জিনিস দিয়ে, সামগ্রী সব নূতন, এবং ওদেরকে একটা জিনিস এখানে আমরা এনেছি বাজারে যেটার দাম 2000-2500 টাকা, আমরা ওদেরকে 500 টাকা। যে জিনিস একটা জুতা 300 টাকা 400 টাকা দাম, আমরা সেটা 50 টাকা। এখানে প্রায় 1500 লোক আসবে, আর সবাইকে আমরা আনন্দান করবো আমাদের বাজার মাধ্যমে। তারপর ওরা সব খেয়ে দিয়ে এখান থেকে বিকালবেলা চা খেয়ে টিফিন খেয়ে ওরা করে বাড়ি যাবে। এই সাধারণ লোককে ভর্তি দেওয়ার জন্যই আমরা এই কাজ করেছি, এবং আমাদের মূল কাজ হচ্ছে সেবা করা। আমরা চাই সুস্থ মানুষের সেবা, এবং সেই সেবার জন্য আমরা বেছে নিয়েছি হাট বাজার। এটা করিমগঞ্জে প্রথমবার হয়েছে, ভবিষ্যতে আমরা হয়তো প্রত্যেক বছর একটা হাট বাজার করার চেষ্টা করবো, এই বলে আমি আমার। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস।
আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। খোয়াই মহিলা থানার অভিযানে এক ব্যক্তি সহ বাইক থেকে 44 বোতল বিলেতি মদ উদ্ধার। কোথা থেকে আসা এত বিলেতি মদ? তদন্তে মহিলা পুলিশ খোয়াই শহরে প্রাণকেন্দ্রে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির একেবারে সামনে চলতে থাকা অবৈধ মদের দৌরাত্ম্য। রবিবার তাঁত চৌমোহনী এলাকায় একটি বাইক থেকে 44 বোতল বিদেশি মদ উদ্ধার করেছে খোয়াই মহিলা থানার টিম। ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে সুমেন দেববর্মা, পিতা নরেন্দ্র দেববর্মা নামে এক যুবককে। তার বাড়ি বাইজালবাড়ি থানার অন্তর্গত রাধাকৃষ্ণ চৌধুরী পাড়ায়। সিভিল টিমের পক্ষ থেকে খবর আসে যে একজন লোক ফরেন লিকার নিয়ে এসে দোকান থেকে, তো সেই মোতাবেক আমরা তারা ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে সেই ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই। তো ওনার কাছ থেকে প্রায় 44 নোজ বিভিন্ন টাইপের ফরেন লিকার আমরা সিজ করি এবং ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। বাজার মূল্য কীরকম হবে? ফরেন লিকারের আনুমানিক বাজার মূল্য 12 থেকে 13,000 টাকা হবে। যে নিয়েছে তার নাম কি? যে নিয়েছে তার নাম হচ্ছে সোমেন দেববর্মা। কীভাবে যাচ্ছিল? ও বাইকে করে নিয়ে যাচ্ছে। কোথায় তার সোমেন দেববর্মার বাড়ি কোথায়? সোমেন দেববর্মা রাধাকৃষ্ণ চৌপাড়া। কোন জায়গাতে ধরা হয়েছে? এটা তাঁতচৌমুহনীতে ধরা হয়েছে। এখন অভিযান শিলচর অঞ্চলের মহিলা সমিতির প্রশিক্ষণ বর্গ গ্রাম সংগঠন রবিবার শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরের দ্বিতলে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী চন্দ্রকান্তা শর্মা, দক্ষিণ সম্মুখ এর কার্যকারিণী কমিটির সদস্য তথা শিলচর অঞ্চলের প্রভারী সূর্যকুমার শর্মা, শিলচর অঞ্চলের সভাপতি দিলীপ ঠাকুর ও সাধারণ সম্পাদক সজলকান্তি দাস। প্রথমে প্রদীপ প্রজ্বলন করেন মুখ্য প্রশিক্ষক চন্দ্রকান্ত শর্মা, সঙ্গে ছিলেন অতিথিরা। সঙ্গে সঙ্গে দীপ মন্ত্র বলা হয়। এরপর দেবী সরস্বতী ও ভারতমাতা স্বামী বিবেকানন্দ ও ওম এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রশিক্ষণবর্গের সূচনা অভিযানের মহিলা বিভাগের সভাপতি কাঞ্চন দাস, মুখ্য প্রশিক্ষক চন্দ্রকান্তা শর্মা এখন অভিযানে মহিলাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকে এই প্রশিক্ষণ মহিলা প্রশিক্ষণ বর্গে এটাই বলবো যে বর্তমান সময়ে মহিলাদের এই সমাজ সেবার ভূমিকাটা খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ মহিলারাই সমাজে জাগ্রত। পুরুষরা শুধু উপার্জন করে পরিবার চালানোর জন্য, কিন্তু পরিবারের সমস্ত সংকুল প্রতিষ্ঠিত হওয়ার পর বরখলার বড়রামপুরের ময়রাছড়া এলপি স্কুলের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারের বিদ্যুৎ খুঁটি দুটি খোলামেলা রাখায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ খুঁটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে, দেখুন সবিশেষ। এতে যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে, কারণ স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল হাফ টাইমের সময় খেলাধুলা করতে ব্যস্ত থাকে। তখন হঠাৎ ছাত্ররা যদি বিদ্যুৎ খুঁটির সংস্পর্শে আসে তাহলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘদিন থেকে এভাবেই ওটি পড়ে রয়েছে। ট্রান্সফরমারটিতে কোনো রকমের নিরাপত্তা নেই। জামাল উদ্দিন বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষ সহ লাইন কর্মীকে বার কয়েক জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। তাই এদিন বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন, যাতে বিষয়টি খতিয়ে দেখে তা পুরোপুরি স্থায়ী নিরাপত্তা প্রদান করা হোক। আধিকারিক যারা এই ইলেকট্রিসিটির বিভাগীয় আধিকারিক যারা আছেন, এখানে উপরে আছে 11,000-এর মেইন লাইন, তারপরে তো আপনারা দেখলেন ট্রান্সফরমার। এই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমার একটাও দাবি যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন এটার দায়ভার তারা নিবনি, খেয়ে নিব। আমার স্কুলের বাচ্চারা কিছু হয়ে গেলে খেয়ে নিব, আমি তো বাচ্চারা লাগিয়ে স্বার্থের লাগে জি না। ও তো দেখতে পাইলে আমরা নিজের থেকে বাঁশ দিয়ে বেড়া দিছি। আমরা বর্ষার যখন গরু আঁকতেছে তখন গরুর দিকে যাইতো না, মানুষ যাইতো না, কই আমরা বাঁশ দিয়ে দিয়েছিলাম, তখন এখন আবার বাসারটা ভাঙে গেছে। কারণ আমরা চাই আর যে বিভাগীয় কর্তৃপক্ষ কোনো একটা লাইনে যদি আগ থাকিয়ে যদি আমরা প্রোটেকশনটা কোনো একটা লাইনে যদি চতুর্পাশ পারমানেন্টলি একটা যদি আমরা কোনো জালি বেড়া তার বেড়া যেটা দিয়ে। নল আছে জল নেই, শুধু নামে রয়েছে জল জীবন মিশন। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন কংগ্রেস নেতা তাপস দাস, দেখুন সবিশেষ।
উদারবান সমষ্টির বাদ্রি চন্দ্রপুর জিপির চন্দ্রপুর পার্ট 1-এর জনগণের অভিযোগ, প্রায় 2 বছর আগে বিজেপি সরকারের জল জীবন মিশন প্রকল্পের নল লাগানো হয়েছিল, কিন্তু জল দেওয়া হয়নি। প্রথম মাসে কয়েকদিন জল এসেছিল, তারপর থেকে এখনো পর্যন্ত নলে জল নেই। এদিন বাদ্রি চন্দ্রপুর জিপির প্রায় অর্ধশতাধিক জনগণ অভিযোগ করে বলেন, তাদের এলাকায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই। বর্ষার সময় তারা বৃষ্টির জল ব্যবহার করতেন, কিন্তু এখন তো বৃষ্টি নেই, তাই পানীয় জলের জন্য এই এলাকার জনগণ চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। এদিন তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং অতি সত্বর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান। আমার ঠিকানাটা হচ্ছে চন্দ্রপুর পার্ট 1। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা। দীর্ঘদিন থেকে আমরা জল থেকে বঞ্চিত আছি। যদিও মধ্যে 2-4 দিন জল আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু প্রায় 1.5-2 বছর থেকে আমাদের এখানে জল বন্ধ। গতিকে আমি সরকার মহোদয়ের কাছে অনুরোধ রাখি, দয়া করে যাতে আমাদেরকে জল দেওয়া হয়। আমার নাম আল্লাদ নমরসুদ্র। আচ্ছা, আমার বাড়ির মাঝে 3 পরিবার আছে। আমরা আমার বাড়ির আজ পর্যন্ত 5ও দিছে না, তারা জলের 5ও দিছে না, কোনো জাত কোনো সিস্টেমও নাই। জল তো আমরা নদীর থেকে জলটা খাই, ও 5ও দিছে না, 5ও আজ পর্যন্ত দিছে না। এটা আমার নামে, আমরা নামে গাঢ় হইছে না বলে। ঠিক আছে, দিন একটু বৃষ্টির জল পাওয়া যায়, কিন্তু শুকনা মাসের দিনও তো একদম জল নাই। মানুষের কাপড় চোপড় ধুইতেও জল নাই, স্নান পানি করতেও জল নাই, খাওয়ার তো জল বাদ দেন, কথার জলও নাই। স্নান পানি তো গাঙ্গর জল হয়, নদীর জল হয়, বয়ার জল, লেটর জল হয়, সব তার জল হয়, কিন্তু খাওয়ার তো জল তো আর নাইও। মানে খাওয়ার জল টোটাল পাওয়া যায় না, খাওয়ার জল মোটেও পাওয়া যায় না। কিতা কইতে চাইবা সরকারের কাছে? ইলেকশন আইছে 2 দিনের লাগিয়া ওটা দিছে, দিয়া দেখাইছে, দেখাইয়া 10-12 দিন দিয়া তো ওটাও বন্ধ করে দিছে। এখন কিতা কইতে চাই? এখন আর কিতা হইতাম, আমরা তো জলটা পাইতা। আপনার নামটা কিতা? এদিকে এলাকার এই বিভিন্ন সমস্যার খবর পেয়ে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দলের টিকিট প্রত্যাশী তাপস দাস এই গ্রামে উপস্থিত হন এবং উদারবান সমষ্টির বিধায়কের কড়া সমালোচনা করে বলেন, এই এলাকার এত বেহাল অবস্থা, চলাচলের জন্য নেই রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল নেই। জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য একদিনও বর্তমান বিধায়কের চরণ পড়েনি এই এলাকায়। বিধায়কের কর্তব্য ছিল এই এলাকার দরিদ্র মানুষের এই সমস্যাগুলির সমাধান করে দেওয়া, কিন্তু তিনি তা করেননি, তিনি অবহেলা করেছেন। পরবর্তীতে স্থানীয় বিধায়ক এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং গ্রামের এই অসহায় দরিদ্র মানুষের পানীয় জলের সুব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান। 2বার এসেছিলাম এর আগে, তো প্রত্যেকবারই আমি দেখেছি জলের প্রচণ্ড সমস্যা। আর আজকে আমার আশা আবার ওই কারণেই, রাস্তাঘাট এবং জলের জন্য। ইনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে বাদ্রি চন্দ্রপুরের। তো এখানে চন্দ্রপুর পার্ট 1 মাদ্রিপার, এই ভিলেজটা অ্যাকচুয়ালি এসসি ভিলেজ। তো এখানে প্রায় 200 ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে জল, খাওয়ার জল বলতে কোনো জিনিস নেই। এনারা গলির মুখে বা কোথাও যদি একটা কুয়া আছে সেই জলটা ওরা খায়, এবং জলজীবন মিশন প্রকল্পের ঘর ঘর নল, ঘর ঘর জল, এটার এখানে কোনো চিহ্ন নেই। হ্যাঁ, আমি জানি না আমাদের এমএলএ সাহেব কোথায় ঘুমিয়ে আছেন। তো উদারবন্দের এমএলএ সাহেব ঘুমিয়ে আছেন, ওই জন্য এদের এই 200 ফ্যামিলিকে এই জলের কষ্টটা করতে হচ্ছে। সামনে একদম শীতের দিন আসছে, এই সময় কুয়ার জলও শুকিয়ে যায়, তখন এরা নদীতে যায় এবং সেখান থেকে জলের এই অবস্থা যে হয়তোবা কাপড় ধোয়া বা ইয়ের জন্য, কাপড় ধোয়া বা রান্নার জন্য জলটা আনতে পারে, খাওয়ার জল ওখান থেকে আনার মতো অবস্থা থাকে না। অত্যন্ত বাজে অবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি জানি না যে এই ভিলেজের এদের প্রতি এত কেন নেগলিজেন্সি, এদের কেন এত অবহেলা করা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ এবং বারবার বলা সত্ত্বেও বারে বারে এরা জানিয়েছে, আবেদন জানিয়েছে, তবুও আমাদের সরকারের কোনো ধরনের এদের উপর কোনো নজর পড়েনি এবং আমাদের এমএলএ সাহেব কখনো এই ভিলেজে আসেননি। এই ভিলেজে জলের এত অভাব, আমি এই জন্য বারবার আসি, সব দেখে যাই। আজকেও এসছি, আসার পরে দেখলাম যে অত্যন্ত বাজে অবস্থার দিকে খাওয়ার জলের অবস্থা যাচ্ছে। আমি আমার এমএলএ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাইব, আমি বলবো এবং সরকারের কাছে চাইব যে এদের খাওয়ার জলের ব্যবস্থা যাতে যত তাড়াতাড়ি পারা যায় করে দেওয়া হোক। অন্তত এই 200 ফ্যামিলির বা 200 ফ্যামিলির সাথে প্রচুর লোক রয়েছে এখানে, যাদের অন্তত জলের একটা খাওয়ার জলের ব্যবস্থা করে দেওয়া। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা স্কিমের 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন ধলাই সুনাই
টেরিটোরিয়াল রোড ডিভিশনের কর্মী আধিকারিকরা। দেখুন সবিশেষ। এরই অঙ্গ হিসেবে শনিবার দর্মিখাল উজানগ্রাম জামালপাড় PMGSY সড়কের 4 কিলোমিটার এলাকার মেইনটেনেন্স ড্রাইভ চালান পূর্ত বিভাগের কর্মী এবং আধিকারিকেরা। এদিন সড়কটিকে সাফ সুতরা করে তোলেন তারা। ড্রাইভ চলবে রবিবারও। এদিন রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বনজিৎ অধিকারী বলেন, গত 25 বছরে ধলাই সোনাই রোড ডিভিশন এলাকায় 380 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করেন তারা। এতে যুক্ত হয় প্রায় 340টি গ্রাম। এদিন অন্যান্যদের মধ্যে প্রশাসনিক বক্তব্য রাখেন JE সুভাষ কামাই, সাব ইঞ্জিনিয়ার সাজেন বর্মন প্রমুখ। আজকে আমাদের এত আনন্দের দিন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY আজকে পর্যন্ত 125 বছর সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যে আমরা সবাই খুশি। এই আনন্দে আমরা যারা এখন কাজের যে মেনটেনেন্সগুলো আমরা করতেছি, আর আমাদের এত অঞ্চল ব্লকের আন্ডারে 380 কিলোমিটার রাস্তা, 380 কিলোমিটার রাস্তা এবং 340টা গাঁয়ের রাস্তা সম্পূর্ণ হয়ে গেছে। আর কি আমরা ওই যে এখন আমরা রাস্তাগুলা প্রত্যেক মাসে মাসে আমরা মেনটেনেন্স করি, আর ওইটা সৌন্দর্য করিয়ে রাখি। আমরা খুব আনন্দ, এই জন্য আজকে 25 বছর হয়েছে আমরা সবাই মিলে আমরা একসঙ্গে আমরা কাজকর্ম করি। নির্বাচনে জয়লাভ করার পূর্বে ভোটারদের আবেগী বিজয়ী সংবর্ধনায় ভাসলেন উত্তর করিমগঞ্জের সাধারণ জনগণ থেকে উঠে আসা বিজেপি টিকিট প্রত্যাশী মহিলা প্রার্থী মুন্নি ছেত্রী। জনগণের মুখে মুখে একটাই দাবি, নিঃস্বার্থ সমাজকর্মী মুন্নি ছেত্রী আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়িকা হলে গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে পৌঁছবে উন্নয়ন। जीतेगा भाई जीतेगा, मुन्नी छेत्री जीतेगा, जीतेगा भाई जीतेगा, मुन्नी छेत्री जीतेगा, जीतेगा भाई जीतेगा, मुन्नी छेत्री जीतेगा। আজকে থেকে আমরা জানি মুন্নি ছেত্রী আমাদের উত্তর করিমগঞ্জের MLA। আজকে থেকে আমরা জানি মুন্নি ছেত্রী আমাদের উত্তর করিমগঞ্জের MLA। গ্রামে গ্রামে পৌঁছবে উন্নয়ন। মুন্নি ছেত্রী ও এদিন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা দেন, জনগণের আশীর্বাদে উত্তর করিমগঞ্জে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে মাত্র 2 বছরেই উত্তর করিমগঞ্জের জীর্ণ রূপরেখা পরিবর্তন করে দিবেন তিনি, নতুবা 2 বছর পর বিধায়িকার পদ থেকে পদত্যাগ করে দিবেন নিজের ব্যর্থতা মাথায় নিয়ে। আমাদের মুন্নিদি আমাদের সবসময় পাশে থাকে, আমাদের এলাকায় সব জায়গায় সব সময় নানান ধরনের কাজ করে থাকে, আর আমরা তাই চাই যে মুন্নিদিকে এই টিকিট দেওয়া হোক। বিজেপি থেকে টিকিট না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আজকে তো বিজেপির তরফ থেকে মানে মুন্নিদিকে জয় ঘোষিত করলাম, কিন্তু অথচ আমরা নির্দল থেকে মুন্নিদিকে জিতিয়ে দেব। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এক দিবসীয় মর্নিং ক্লাবের চিন্ময় দেব মেমোরিয়াল 5S এসাইড ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাতে এবার 6টি দল যোগদান করেছিল। সমস্ত খেলার শেষে ল্যান্ডরোল FCর সাথে অরুণাচল SS এর ফাইনাল খেলা হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা সবাই মাঠে এসে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এরপরে মূল খেলাও শুরু হয়। এই খেলাতে ল্যান্ডরোল FCকে 4-5 গোলে হারিয়ে অরুণাচল SS জয়ী হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রয়াত চিন্ময় দের স্ত্রী ফাল্গুনী দে, DSA সভাপতি শিবব্রত দত্ত, মর্নিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল প্রমুখ। তখন আমরা দর্শকও বাড়ি যাই, আমরা দুজন দর্শক আগে জলদি আমরা লোক দেখতে ও আরে চাই রে এই খেলা পরিচালনার জন্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ PG গ্রুপ, ভ্যালি স্ট্রং সিমেন্ট
এবং গ্রাউন্ডসে রাম রেরা সহ বিএসএফ যারা এবারে আমি যারা খেলা 15ই আগস্ট 26শে জানুয়ারি এবং যা হয় আমাদেরকে যখন ডাকেন আমাদের মর্নিং ক্লাবের সবাই এখানে উপস্থিত হই। এখানে আমাদের মর্নিং ক্লাবের জেনারেল সেক্রেটারি বিকাশ দাশগুপ্ত আছেন, এখানে আমাদের অতিথিরা অনেক আছেন, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের মর্নিং ক্লাব 1992 ইংরেজিতে স্থাপিত হয়। তখন আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন স্বর্গীয় চিন্ময় দে মহাশয় এবং তখন বাদল দে ছিলেন প্রেসিডেন্ট। চিন্ময় দা ওনার 96-এ 21 আগস্টে উনি প্রয়াত হন, খুব দুঃখের ব্যাপার। আমরা তখন আমাদের সবাই মিলে ডিসিশন নেওয়া হয় যে চিন্ময়দার নামে একটা 5A সাইট করা যায় কিনা। তাই 97-এ আমরা ওই চিন্ময়দার নামে 5A সাইট আরম্ভ করেছি এবং আমাদের শুধু 5A সাইট নয়, মর্নিং ক্লাব, শরীর চর্চা এবং খেলাধুলা এবং মেডিকেল ক্যাম্প করে থাকে এবং সামাজিক কাজকর্ম করে। আপনারা দেখেছেন মর্নিং ক্লাব মেডিকেল ক্যাম্প 4 থেকে 5টা বছরে হয় এবং আরো কিছু আমরা করে থাকি সামাজিক কাজকর্ম, এতে আমাদেরকে সবাই সাহায্য করে থাকেন। আমাদের পরিমল বাবু আমাদেরকে মর্নিং ক্লাবে সহযোগিতা করিয়া হাত বাড়িয়ে দেন। আজকে যিনি চিফ গেস্ট আছেন উনি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যার জন্য আমরা এই খেলাটা করতে পারছি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।